মালয়েশিয়াকে জিজ্ঞাসা করছিল আমরা এত উন্নত হইলেন কেমনে? আমাদের আশেপাশে ভারত নাই, ইন্ডিয়া নাই। আমাদের কারো শেল্টারে তারা এসে আগুন লাগিয়ে দিয়ে যাবে আর আমার নির্বাচনটা বন্ধ হয়ে যাবে, এটা কি আমি প্রত্যাশা করি? উনি একদিকে গেছে, আমি এই পর্যন্ত পানি দিয়ে সাঁতরাই আরেকদিকে গেছি। যত রকমের বাজেট করেন, যত রকমের কিচ্ছু কামের দুর্নীতি যতক্ষণ পর্যন্ত রোখাইতে না পারবো, কখন এই দেশকে উন্নত করা যাবে না। নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। চারিদিকে নির্বাচনের যখন ডামাডোল, তখন আমরাও ঘুরে বেড়াচ্ছি বাংলাদেশের প্রান্তরে। আজকে আমরা লক্ষ্মীপুর সদর আসন, মূলত লক্ষ্মীপুর 3 এবং লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 26 নির্বাচনে। আমি ফারাবি হাফিজ। আজকে লক্ষ্মীপুর 3 আসন, সদর আসন নিয়ে আমরা আলোচনা করতে চাই। শুরুতেই পরিচয় করিয়ে দিই যারা আজকের আমন্ত্রিত অতিথি। আমার হাতের ঠিক বাম পাশে রয়েছেন জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, তিনি বিএনপি মনোনীত প্রার্থী লক্ষ্মীপুর 3। আমার হাতের ঠিক ডান পাশে রয়েছেন জনাব রেজাউল করিম, তিনি জামায়াত মনোনীত প্রার্থী লক্ষ্মীপুর 3। মোহাম্মদ ইব্রাহিম, তিনি ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী লক্ষ্মীপুর 3। এবং সবশেষ লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হুসাইন আহমেদ হেলাল আমাদের সাথে রয়েছেন। আপনাদের 4 জনকেই স্বাগত জানাচ্ছি। এবং আমার সামনে উপবিষ্ট এখানকার মানুষ, যারা দিন শেষে 26 নির্বাচনে যারা তাদের মনোনীত, যারা তাদের প্রিয় ভাজন, যারা যাদের উপরে তারা আস্থা রাখতে চান, যার উপরে তারাই আসলে নির্বাচিত করবেন এখানকার কাণ্ডারি, এখানকার ইমাম কে হবেন সামনের দিনে। যারা লক্ষ্মীপুরকে ওইভাবে চিনে না, অনেকের ক্ষেত্রে আতঙ্কের এক একটা খবর নিয়ে আসছে। এই নির্বাচনের তফসিল ঘোষণার সময়ই আমরা দেখলাম যে লক্ষ্মীপুরে সবার আগে নির্বাচনী অফিসে আগুন দেয়া হলো। আপনি এনি ভাই, আপনাকে এটা দিয়ে শুরু করি। এটা কিভাবে কি আমাদেরকে একটু আপডেট জানাবেন, কতদূর কি জানতে পারলেন, আপনারা কারা এই ঘটনা ঘটালো? আমি নিজে উপস্থিত হয়েছিলাম লক্ষ্মীপুর জেলা নির্বাচন কমিশন অফিসে। সেখানে আগুন দিয়েছে রাত্রের অন্ধকারে চোরাগোপ্তা। আমার বিশ্বাস ওরাই ওই অপকর্মের সাথে জড়িত, এই ঘটনার সাথে জড়িত, যারা বিগত 17 বছর যারা লাস্ট আন্দোলনে আমাদের নেতা কর্মীদের উপর বর্বরচিত হামলা করেছিল, গণগ্রেপ্তার করেছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলা সাজা দিয়ে মাসের পর মাস জেলে রেখেছিল। যারা তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে পাঠিয়েছিল। শুধু বিএনপি নেতা কর্মীই নয়, সারা বাংলাদেশের প্রচুর সাধারণ মানুষ আমরা তার ভুক্তভোগী, রাজনীতিবিদরা তার ভুক্তভোগী। আমরা মামলা হামলার শিকার হয়েছি, অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। এবং 2-4টি জেলার মধ্যে যদি আপনি হিসাব করেন, তাহলে অত্যাচার নির্যাতনের মাত্রা ছিল লক্ষ্মীপুরে সবচেয়ে বেশি। তো এই নির্বাচন কমিশনে তাদের হামলার উদ্দেশ্য ছিল যে আগামী দিনে যে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন, এই নির্বাচনকে বন্ধ করে দেওয়া। তবে আমি আহ্বান করব আমার প্রিয় লক্ষ্মীপুরবাসীকে, দেশবাসীকে, আজকে এই উন্মুক্ত পরিবেশে বসে আমরা যেভাবে বিগত আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছিলাম, পাহারা দিয়েছিলাম, অত্যাচারিত হয়েও আমরা রাজপথ ছাড়ি নাই। দুর্দিনে যখন আমি আপনাদের পাশে ছিলাম, আমরা আপনাদের পাশে ছিলাম, ঠিক একইভাবে এই নির্বাচনে ষড়যন্ত্র হবে, দেশ বিদেশের ষড়যন্ত্র, বাধা আসবে, বিপত্তি আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে। ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয় নাই। এই পথকে রুদ্ধ করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য তারা কিন্তু এখনো ব্যস্ত, তারা কিন্তু এখনো বিভিন্ন পর্যায়ে উৎপেতে আছে। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা জায়গা থেকে পাহারা দিতে হবে, পাহারা দিয়ে নির্বাচন আদায় করে নিতে হবে। কারণ এই নির্বাচনের সঙ্গে আমার আপনার ভাগ্য জড়িত, বাংলাদেশের মানুষের ভাগ্য জড়িত। ধন্যবাদ। জি, একই সাথে আমি জামায়াতের প্রার্থী, আপনার কাছেও ঠিক একই প্রশ্ন। আপনাদের এই এলাকা কেন এরকম আলোচিত? এবং এর সাথে যুক্ত করি যে এই চন্দ্রগঞ্জেও দেখলাম কয়েকদিন আগে একটা অস্ত্রের কারখানার সন্ধান পাওয়া গেছে। তারও আগে আমরা সেই 96 থেকেই এখানে যে তাহের সাহেব, তাদের যে রাজত্ব এখানে, সেই সময় থেকে যে পিপি হত্যা হলো, সেই সময় থেকে আসলে এই লক্ষ্মীপুরের আলোচনাটা আমরা সবসময় শুনে আসছি। সেই আলোচনা এখন আগের মতো নাই, কিন্তু এই বিষয়গুলোকে একটু বলবেন আপনাদের অবজারভেশন কি রকম? আপনি ঠিকই বলেছেন, এখানে ডক্টর ফয়েজ আহমেদকে কিন্তু হত্যা করা হয়েছে,
এখানে পিপি নুরুল ইসলাম সাহেবকে হত্যা করা হয়েছে, শহীদ জাহিদ, এরকম লক্ষ্মীপুরে হত্যার রাজনীতি এই রাজপথে ছিল। কিন্তু সেই জায়গা থেকে আমরা মনে করি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে লক্ষ্মীপুরের আগের যে কলঙ্কের তিলক ছিল এটি থেকে আমরা পুনরুদ্ধার করতে পারবো এই লক্ষ্মীপুরকে ইনশাআল্লাহ। কিন্তু এটি জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল হত্যা লুণ্ঠনের রাজনীতি আর হবে না, অস্ত্রের জঞ্জনানি থাকবে না। কিন্তু ঠিকই বলেছেন, চন্দ্রগঞ্জে অস্ত্রের কারখানা, ছোট ছোট কারখানা পাওয়া যাচ্ছে, চন্দ্রগঞ্জে হত্যার ঘটনাও ঘটেছে এবং লক্ষ্মীপুরে বেশ কয়েকটি হত্যার ঘটনা ঘটেছে। এটি খুবই অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি প্রতিটি হত্যাই নিন্দনীয় এবং সন্ত্রাসী যেই হোক তার কোনো দল নেই, এটাই আমরা বলতে চাই। সে যদি আমার দলেরও হয় তাও তার কিন্তু আইনের আওতায় আনা উচিত। বিগত দিনে সেটি হয় নাই বলেই এই লক্ষ্মীপুর এই জায়গায় গিয়ে পৌঁছেছে। সুতরাং আমরা নির্বাচন কমিশন অফিসে যে হামলার কথা বলেছেন, আমি সাথে সাথে সেখানে গিয়েছিলাম। আমি মনে করি তারা হয়তো অতীতকে জানান দেওয়ার জন্যে সোরাগুপ্তা উদ্যোগটা গ্রহণ করেছে, কিন্তু এই লক্ষ্মীপুরের জনগণ আগামী দিনে আর সেটি হতে দেবে না ইনশাআল্লাহ। এই জন্যে আমরা সকলে মিলে আমরা দাবি জানিয়েছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে যারা আছেন, বিশেষ করে বাংলাদেশে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি নির্বাচনের। হাদি জুলাই যোদ্ধার উপরে আক্রমণ তার সবচেয়ে বড় প্রমাণ। অবিলম্বে আমাদের নির্বাচন কমিশনের লক্ষ্মীপুরে যে হামলা এবং সারা দেশে যেই এখনো মানুষ নির্যাতনের শিকার, জুলুমের শিকার, এর হাত থেকে আমি স্ট্রংলি বিলিভ করি, ইটস মাই ফেইথ অ্যান্ড বিলিভ, যে ওয়ার্ক টুগেদার, লেট আস গো। আমরা যদি পলিটিক্যাল পার্টিসগুলো, আমরা যদি, যেহেতু এখন কোনো রাজনৈতিক সরকার না, আমরা সকলে মিলে যদি সরকারকে সহযোগিতা করি, তাদের সেই সদিচ্ছা থাকে, তাহলে আমাদের জুলাই যোদ্ধারা আধিপত্যবাদের কবল থেকে বাংলাদেশকে যেমনি ভারতের কবল থেকে মুক্ত করেছে, বাংলাদেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে, আমি বিলিভ করি যে বাংলাদেশ এক নতুন উন্নতায় গিয়ে পৌঁছবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আবার আসবো। আমি ইসলামী আন্দোলনের প্রার্থী আপনাকে জিজ্ঞেস করি, আপনাদের দুজনের কাছে আমার জিজ্ঞাসা, আপনাদের দুজনের কাছে, আপনাদের একটা জোট হবার কথা আমরা জানি, এবং সেখানে আপনাদের এখানকার ইকুয়েশন কি রকম? আপনারা কি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছেছেন এখানে কে প্রার্থিতা করছেন, নাকি দুইজনই প্রার্থিতা করবেন, এরকম কোনো সিদ্ধান্ত আপনারা পেয়েছেন কিনা? যে জিনিসটা আপনি বলছেন উত্তর আমি দেব। আগে আমি এইটুকু বলবো, লক্ষ্মীপুর এমন একটা ডিস্ট্রিক্ট সারা পৃথিবীতে চিনে, বিগত দিনে সবাই পৃথিবী চিনে। ওই যে বলছি উনি যে লক্ষ্মীপুরের নাম বললে একটু নড়ি চড়ি বসত। আশা করি এই কালিমা আমরা মেকআপ করতে পারবো, এই কালিমার থাকবে না, কি পারবো না ইনশাল্লাহ? কে হবে, কে নেতৃত্ব দিবে, কে আসবে, সেটা উপরওয়ালার ফয়সালা। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালার উপর আমরা থাকবো। যেভাবে আসলে লেভেল ফিল্ড হওয়ার কথা ছিল সেভাবে হয় না। এখনো অনেক অস্ত্র, যে অস্ত্র হারানো গেছে এই অস্ত্র এখনো ফেরত পায় নাই। এখনো এই লক্ষ্মীপুরের মধ্যে অস্ত্র পাওয়া যাইতেছে। সুতরাং এই অস্ত্র আমাদের একজন দুজনকে ওই দিন ডিসি অফিসার গেলাম আর বললো যে আপনাদের নিরাপত্তার জন্য আপনারা ইয়ে করেন। আমরা একজনের নিরাপত্তা পাই, আমার নিরাপত্তা দিবেন, আমার জনগণের নিরাপত্তা কে দিবে? আমার জনগণের নিরাপত্তা কে দিবে? তারা কি সত্যি আগের মতো ভোট দিতে যাইতে পারবে? এই কথা কিন্তু ডিসি সাহেব মহোদয় এবং যারা আমাদের নির্বাচন রাষ্ট্র থেকে সবাইকে এই প্রতিশ্রুতি আমাদের দিতে হবে। আমি একা চলে গেলে হাদি তো চলে, হাদি যদি আল্লাহ হায়াতে বাঁচায় রেখে সারা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করছে, আমরাও দোয়া করছি। হ্যাঁ, হাদির মতো লক্ষ লক্ষ হাদি তো এর হবে ইনশাআল্লাহ জমিনে। আমি বুড়ো হয়ে গেছি, আমি থাকবো না, আমাদের এই কর্মী বাহিনী থাকবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক বলছি? যে প্রশ্ন আপনি করছেন, আপনাকে বলবো আমরা নির্বাচনী একটা সমঝোতা হয়েছে 8টা দল। 8টা দলের মধ্যে কে থাকবে কে থাকবে না এটা আমিও জানি না, রেজাল্ট কর্মী সব জানে কিনা আমি জানি না এখন পর্যন্ত। আমাদের একটা বাক্স হবে, সেই বাক্সটা হবে ইসলামের ওয়ান বাক্স। কি হবে? ওয়ান বাক্স। আমরা এই জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, এই হুকুমের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কি হবে না হবে জানি না, আসমান আল্লাহর ফয়সালা হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে একটু প্রশ্ন করি, প্রেস ক্লাবের সভাপতি মহোদয়, আপনি যদি একটু বলেন, আমরা এখানকার সমস্যা এবং সংকট নিয়ে একটু আলোচনা করতে চাই, আপনি আপনার দৃষ্টিভঙ্গি যদি একটু প্রকাশ করেন।
আসলে লক্ষ্মীপুর একটি অবহেলিত জেলা। বিগত 17 বছর লক্ষ্মীপুর কোনো উন্নয়ন হয়নি। সমস্যা, অনেক সমস্যা, এখানে সমস্যার কোনো শেষ নেই। সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাবনাকে কেউ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেনি। আমরা গত 17 বছর এত অবহেলিত ছিলাম, শুধু মানে অবহেলিত নয়, আমাদের একটা ট্যাগ দিয়েছিল যে এটা অলক্ষীর জেলা। এখানে সব বিএনপি জামাত, এখানে অন্য কোনো দল নাই। এই ট্যাগ দিয়া লক্ষ্মীপুরে কোনো উন্নয়ন বিগত দিনে হয়নি। গত 17 বছর কোনো উন্নয়ন হয়নি, চোখে পড়ার মতো কোনো উন্নয়ন হয়নি। এখানে বড় সমস্যা হলো মাদক সমস্যা। মাদকের কারণে এখানে অধিকাংশ হত্যাকাণ্ডগুলো ঘটে আসছে। এখানে বড় সমস্যা হচ্ছে রাজনৈতিকভাবে আমরা বিগত দিনে এই সন্ত্রাসকে আমরা লালন করছি, এবং লালন করার কারণে এখানে মানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে চিহ্নিত ছিল। বিগত দিনে এই অবস্থা খুব ভয়াবহ ছিল, কিন্তু বিগত 17 বছরে একটা পক্ষকে নিধন করা হলেও অন্য পক্ষকে নিধন করা হয়নি, বা উদ্যোগ গ্রহণ করা হয়নি। সেই কারণে ওই পক্ষই এখন লক্ষ্মীপুরের জন্য বড় হুমকি বলে আমি মনে করি। এজন্য আমরা স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা মিটিংয়ে আমরা বহুবার বলেছি। আপনি একটু ঝেড়ে কাশবেন কিনা? অন্য পক্ষের কথা বলছেন, আর আপনার নাম মেনশন করতে তো কোনো অসুবিধা নাই। একটু ক্লিয়ার করে বলবেন যে কাদেরকে আপনারা এখনো হুমকি মনে করেন? আমরা হুমকি মনে করি যে আওয়ামী এবং ফ্যাসিস্টদের যারা আছে তারাই এখন হুমকি, কারণ তাদের কাছে অস্ত্র। তারা শুধু অস্ত্র না, তাদের বহু সন্ত্রাসী এখন বিভিন্নভাবে আত্মগোপন করে আছে, বিভিন্ন নামে, বিভিন্ন এই পরিচয়ে তারা এখন অবস্থান করছে, এবং যার কারণে এটা এখন হুমকি হয়ে আসছে। এজন্য এদেরকে চিহ্নিত করতে হবে। এবং আমি মনে করি বাংলাদেশে এখন যে কয়েকটি রাজনৈতিক দল আজকে মানুষের কথা বলতে পারে, নিজের বিবেকের কথা বলতে পারে, সত্য কথা বলতে পারে, সঠিক কথা বলতে পারে, তারা কিন্তু যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এদেরকে চিহ্নিত করা, এদেরকে মানে গ্রেপ্তার করা সহজ হবে। তারা যদি পরস্পরের প্রতি তারা যদি বিদ্বেষ থাকে, প্রতিদ্বন্দ্বিতা নয়, যদি শত্রুতার মধ্যে দিয়ে তারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে, তাহলে ওরা আরো প্রশ্রয় পাবে। এবং ওরা প্রশ্রয় পেয়ে আসছে, এবং ওরা প্রশ্রয় পেয়ে আসে শুধু লক্ষ্মীপুর নয়, সারা দেশে তাদের আমাদের যে খোঁজ খবর নিয়ে আমরা যেটা জানছি, সারা দেশে তাদের এই কার্যক্রম তারা চালাচ্ছে এবং চালাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। প্রেস ক্লাবের সভাপতির কথা শুনছিলাম, মাদকের কথা বলছিলেন উনি। মাদক নিয়ে এখানকার অনেক সমস্যার কথা, মানে সূত্রপাত সেই জায়গা থেকে। আমরা প্রেস ক্লাবের সামনে দেখলাম যে একটা মদের দোকান, এবং সেটা সম্ভবত লাইসেন্স সহ। এখানকার মানে স্বরূপটা কি, মানে সঠিক চিত্রটা কি আপনার চোখে কি ধরা পড়ে, যেটা নির্মূল করা দরকার বলে আপনি মনে করেন? মাদক একটা বড় ব্যাধি, এটা দীর্ঘদিনের একটা ট্রেন্ড। আমি গত 2 মাস থেকে এই যে গ্রামে যাই, ঘুরে বেড়াই, উঠান বৈঠক করি, গণসংযোগে যাই, এটা দীর্ঘদিনের যে ট্রেন্ডটা, এটা কিছু এজেন্সিশিপ বিগত সরকারের সময় এখনো কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের নিয়ন্ত্রণে দূর থেকে হোক কাছ থেকে হোক এটা চলছে এখনো। এখানে প্রভাবশালী ব্যক্তি কারা? বিভিন্ন ধরনের, এটা রাজনীতির বাইরেও আসছে, রাজনীতির ভিতরেও থাকতে পারে, অস্বীকার করার কোনো জো নাই। কিন্তু আমি কালকে একজন নির্বাচিত প্রতিনিধি হব, কালকেই তাকে গ্রেপ্তার করে জেলে পাঠাবো, মাদক বন্ধ হয়ে যাবে না। এটার জন্য একটা সামাজিক আন্দোলন প্রয়োজন। আমি এমন কোনো মিটিং নাই, এমন কোন গ্রাম নাই, ওয়ার্ড নাই যেখানে না গিয়েছি গত 2 মাসে, 3 মাসে, 4 মাসে, 6 মাসে, আফটার 5। প্রত্যেক জায়গায় এই বক্তব্য যে একটা ব্যক্তিকে তিনি যদি সচেতন হন,
তিনের পরিবার যদি সচেতন হন, একটা সামাজিক আন্দোলন গড়ে উঠবে। ওদের সংখ্যা কিন্তু বেশি না। মাদকের সঙ্গে ইফতেজিং জড়িত, চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাস জড়িত। এর সাথে যদি আওয়াজ তোলেন, রাজনীতিবিদরা ঐক্যবদ্ধভাবে, কাদা ছোড়াছড়ি না করে, এক পক্ষ আরেক পক্ষকে দায়ী না করে, এবং যারা বিগত সময়ে ওই যে প্রভাবশালী ব্যক্তি, তাদেরকে যদি কোনো রাজনৈতিক দল শেল্টার না দেন, অবশ্যই মাদক বন্ধ হতে বাধ্য। আচ্ছা, এখন আজকে বিজয়ের মাস। একটু আগেই কুচকাওয়াজ থেকে আসলাম এবং সকালবেলায় আমরা স্মৃতিস্তম্ভে সেখানে শ্রদ্ধা নিবেদন করেছি। গত 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ছিল। এই বুদ্ধিজীবী দিবসে আমরা সেদিন তাদেরকে স্মরণ করেছি, যারা এই দেশের স্বাধীনতার শত্রু ছিল, যারা বিগত স্বাধীনতায় বাধা হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়েই তারা সেদিন আত্মহত্যা দিয়েছেন। দেশ বরেণ্য বুদ্ধিজীবীরা শহীদ হয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে এই দিনে তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথেই বলতে হয়। তিনি 26শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, এবং তিনি শুধু ডাকে দেন নাই, রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছেন। আজকে বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি যুদ্ধকালীন সময়ে গ্রেপ্তার ছিলেন। তিনি একজন মহিষী নারী বীর মুক্তিযোদ্ধা। আজকে যদি আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করছি, এই পরিবেশটাকে যদি আমরা ধরে না রাখতে পারি, আমার নেত্রী সম্পর্কে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি এইভাবে কথা বলেন তাকে মেইন করে, যারা রাজনীতিবিদ এবং এতিমের টাকা মেরে খান অথবা দুস্থদের টাকা মেরে খান, সেখানে এই উক্তিটা ব্যবহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেখানে দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে সম্মানিত, তাহলে আমি মনে করি এটা আমাদের আগামী নির্বাচনের যে যাত্রা, যে পথ, এই পথকে বাধাগ্রস্ত করবে। আচ্ছা। সুতরাং আচ্ছা, সেই ধরনের কথা না বলে আসুন, দীর্ঘদিন এই প্রজন্ম ভোট দিতে পারে নাই, এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। আমরা একটা প্রতীক্ষায় আছি। আমরা আশা করছি 12ই ফেব্রুয়ারি এমন একটা নির্বাচন হবে, যে নির্বাচনটা সাধারণ জনগণ আমরা সবাই মিলে আন্দোলন করে আজকে এই পর্যায়ে এসেছি। যে নির্বাচনটার জন্য আমরা প্রতীক্ষা করছি, জি, একটা নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। জি। সেই নির্বাচনটাকে আমরা এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নির্বাচন কমিশনকে সহযোগিতার মধ্য দিয়ে, ওই যে বলেছি, পাহারা দিয়ে আদায় করে নিতে জি। হবে। আমরা একটু স্থানীয় সংকট সমস্যা নিয়ে থাকতে চাই। আমরা আপনাদের কাছে যেতে চাই, এখানকার সাধারণ মানুষ যারা, কেউ যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে, একটু মাইক্রোফোনটা। অ্যানিভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে লক্ষ্মীপুরে আমরা যে দুর্নীতি এবং মাদক মুক্ত করার কথা বলেছি, বিগত আমলে বিএনপির যখন 5 বার শাসন করেছে তখন 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এবং সেখানে উল্লেখযোগ্য এখন ধন্যবাদ। দুর্নীতি। আচ্ছা, আচ্ছা, আমাকে উত্তর দিতে এভাবে দিবেন। হলে কি কথা বলতে দিতে হবে? আমাকে উত্তর কথা দিতে বলতে দিবেন দিতে হবে। প্লিজ। আচ্ছা, আমি ওনার বক্তব্যটাকে খুব সম্মান সাদরে গ্রহণ করে উত্তর দিচ্ছি। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি জোট সরকারে ছিল। আমাদের 2001-এ জোট সরকার ছিল, ওনারা সেই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, এবং তার আগে যে সরকারটা ছিল, ওই যে ফ্যাসিবাদ, 96, 97, 98, 99, 2000, সর্বশেষ 2001-এ
যে দুর্নীতিটা হয়েছিল ওই দুর্নীতির উত্তরটা 2001 পার্লামেন্টে আমাদেরকে দিতে হয়েছে। তাহলে আজকে আপনি যদি ফ্যাসিস্টের পক্ষ নিয়ে আমাকে দায়ী করেন, এটা কিন্তু উত্তরটা আপনার উপরেই বর্তায়। সুতরাং ফ্যাসিস্টকে এমন করে সুযোগ তৈরি করে দেওয়া যাবে না, অথবা এই মুহূর্তে আমার নির্বাচন কমিশনে এসে আমাদের কারো শেল্টারে তারা এসে আগুন লাগিয়ে দিয়ে যাবে আর আমার নির্বাচনটা বন্ধ হয়ে যাবে, এটা কি আমি প্রত্যাশা করি? এটা কি আমি কামনা করি? নিশ্চয় আপনি উত্তরটা পেয়েছেন। সুতরাং আমি বলবো নির্বাচনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ আমার এখানে উপস্থিত যারা একটু স্লোগান দিয়েছেন অথবা যারা প্রশ্ন করেছেন, বন্ধুত্বের সম্পর্ক রেখে ত্যাগ স্বীকার যদি 17 বছরের চেয়ে বেশি আরো ত্যাগ স্বীকার করতে হয়, আমরা সবাই প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আর একটা বলি যে শুধুমাত্র প্রশ্ন করবেন আমাদের স্থানীয় সংকট সম্ভাবনা। এই যে সমস্যাটার কথা বলেছেন, এটা জাতীয় সমস্যা, সেটা নিয়ে অনেক আলোচনা হয় টিভিতে, আপনারা এটার অনেক উত্তর আছে। রাইট, এটা অনেক উত্তর দিয়েছি আপনারা আমি। সবাই শোনেন। আচ্ছা জি, আমার একটু ক্লারিফাই। জি, ধন্যবাদ। আমি প্রথমে আসলে আমরা যেটা দিয়ে শুরু করছিলাম, এই জায়গায় থাকতে পারলে ভালো হতো, যে আমরা এলাকার সমস্যা নিয়ে কথা বলতে চাই। আমরা এখানে বিগত দিনে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আমার শ্রদ্ধেয় শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই, উনি আমার আসলে মুরব্বী। আমি ছাত্র শিবিরের সেন্ট্রাল প্রেসিডেন্ট যখন ছিলাম তখন উনি বৃহত্তর রাজনীতি করেন। আমি এখনো মনে করি তিনি 2 বারের এমপি ছিলেন। তার অভিজ্ঞতা, তার জাতীয় পর্যায়ে কন্ট্রিবিউশন, আমরা আবার দুইজনে ঢাকা রাজনীতি করি। আমি এখানে এমন কোনো কথা আজকে আনতে চাচ্ছিলাম না বা কেউ আনুক এটাও চাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম যে এখানে সমতা, সম্ভাবনা এগুলো নিয়ে আমরা কথা বলি, কারণ লক্ষ্মীপুরের সমস্যা অনেক। কিন্তু কিছুদিন আগ থেকে আজকে আমার শ্রদ্ধেয় শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই বিভিন্ন প্রোগ্রামে নেত্রীকে অপমান সম্পর্কে একটা বক্তব্য দিচ্ছিলেন। আমি এই বক্তব্য আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা কিন্তু বেগম খালেদা জিয়া আমাদের কাছে অন্যরকম এক সর্দার পাত্র। কারণ বেগম খালেদা জিয়া হলো স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, আধিপত্যবাদী বিরোধী লড়াইয়ের প্রতীক, এবং আমাদের নেতৃবৃন্দের জন্য সবচেয়ে বেশি এই নেত্রী ভূমিকা রেখেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করুন, দেশের হাল ধরার তৌফিক দান করুন। আমি এই কথা এনিওয়ে যখন একদিন বক্তব্য দিয়েছেন, তখন আমরা এই ব্যাপারে প্রতিবাদ করেছি, এই ব্যাপারে বক্তব্য দিয়েছি, এই ব্যাপারে আমি স্টেটমেন্ট দিয়েছি ফেসবুকে। কিন্তু আমি যখন দেখলাম যে এনিওয়ে এটা বন্ধ করছে না, তখন আমি ওনাকে ফোন দিয়েছি এবং উনি সাক্ষী, গত পরশু সম্ভবত ওনাকে আমি বললাম যে আল্লাহ সাক্ষী, আমি কিন্তু বেগম খালেদা জিয়াকে মিন করে এটা যদি বলে থাকি তাহলে আপনি আমাকে প্রমাণ দেবেন, যেই কোনো বক্তব্য প্রত্যাহার অথবা যাই বলেন এই শাস্তি আমি নেব। কিন্তু উনি আমাকে বললেন যে ভাই, হুন্ডা নিয়ে কিছু কথা হয়েছে আর নেত্রী সম্পর্কে এরকম কিছু কথা। আমি বললাম না, আমরা নেত্রী বলি না, আমি বলেছি বিগত দিনে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এখানে এক শ্রেণীর রাজনীতিবিদরা, একটু প্লিজ, এক শ্রেণীর রাজনীতিবিদরা এতিমের টাকা, দুস্থদের টাকা, রাস্তার টাকা সব মেরে খেয়েছে। এই জন্য বাংলাদেশ সমস্যার মধ্যে পড়েছে। ভাই, এখানে আপত্তি কিন্তু না, প্লিজ এনি ভাই, কিন্তু সেই কথাটাকে এনি ভাই বেগম খালেদা জিয়ারটাকে টেনে নেয়া, এতিমের টাকা রাজনীতিবিদ মেরে খেয়েছে, এটা যদি বললেই বেগম খালেদা জিয়ার সাথে যুক্ত করা হয়, এর থেকে বড় অসত্য কথা কিছু হতে পারে। তাই মিন করেছিলেন, এরপরে তাই মিন করেছিলেন, এরপরে কেউ এই কথাটা তো আমি ওভারলুক করতে পারতাম। এই জন্য আমি অন্তত আশা করছিলাম যে এনি ভাইয়ের সাথে আমার যেটা নিয়ে আমি পার্সোনালি কথা বলেছি, এনি ভাইকে আমি বুঝিয়েছি যে ভাই, এটা আমি বেগম খালেদা জিয়ার শব্দ এখানে নাই, তাহলে আপনি এটাকে কেন টেনে নিয়ে যাবেন? উনি বলল ভাই যা বলছি শেষ, আপনি বাসায় আছেন, চা খাবো। সেই চাটা এখনো কিন্তু কফি খাওয়া বাকি আছে, কিন্তু আজকে এখানে এনিবে আবার কেন এটা উপস্থাপন করলেন আমি বুঝি না। আমি আমার বক্তব্য খুবই স্পষ্ট করে বলছি, আল্লাহ সাক্ষী। ভাই, আমার কাছে রেকর্ডিং আছে, আমি বলি প্লিজ লেট মি ফিনিশ ভাই, আপনি তো কয়েক জায়গায় বলেছেন বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারপরেও বেগম খালেদা জিয়াকে বলছি নিয়ে ভাইয়ের অনুরোধে কথা বলি নাই। আমি এই বক্তব্য আর দিব না।
এটা বলেছেন আপনি, কিন্তু আজকে তো আপনি আবার নিয়ে আসছেন। কি কারণে দিব না? এর চাইতে- ওনার প্রতি আমার একটা সৌহার্দ্য এই- সম্প্রীতি এটা তো বজায় রেখেই থাকা উচিত না, আমি মনে করি। প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। জি। এরপরে এই না, এগুলোর মধ্যে এবার থাকা আমার উচিত। ক্লোজ ছিল। এর চাইতে সুন্দর আপনি কথা আর এরপরে হতে পারে না। আরেকটা কথা বলেছেন, আচ্ছা। যে এর আগে আমি কোথায় জেল খেটেছি কিনা, রাজপথে ছিলাম কিনা। আমি তো ঢাকার রাজপথে আপনার সাথে ছিলাম, তাহলে আপনি আমি এখানে এসে আমি কেন বলেন লক্ষ্মীপুরের যে আমি রাজপথের কথা রাজপথে ছিলাম? বলছি না, বলছেন এখানে হয়তো বা আপনি ছিলেন না। বলছেন আমি রাজপথে ছিলাম কিনা, কোথায় ছিলাম। আমি মনে করি এগুলো আমাদের মধ্যে না হইলে ভালো। আচ্ছা, না, আমি আপনি আপনাকে আপনি অনুরোধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, আমরা একসাথে শিবিরের প্রেসিডেন্ট ছিলেন, আমি ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম। উনি আমার ছোট ভাই হলো, উনি সম্মানিত। ছাত্র রাজনীতি করেছেন, দায়িত্ব নিয়েই করেছেন, এবং ঢাকায় উত্তরা বলেন এবং ঢাকার রাজপথে ছিলেন। যেহেতু আমার একটা সুযোগ ছিল, আমি এই প্রাইমারি স্কুলে পড়ালেখা করেছি, এই মাঠে ছোটবেলা থেকে খেলাধুলা করেছি, এই পৌরসভায় আমার বাসা বাড়ি, আমি এই নির্বাচনী এলাকায় 2 বার নির্বাচিত সংসদ সদস্য ছিলাম, এবং দুর্দিনে হাসিনা বিরোধী অত্যাচার নির্যাতন আমি লক্ষ্মীপুরের মানুষকে ছেড়ে যাই নাই। হয়তো ওই সময়টায় এবং বন্যার সময় যখন মেডিকেল ক্যাম্প গঠন করেছি, বাড়িতে বাড়িতে গিয়েছি, আপনাদের অনেক নেতাকর্মী ছিল, কিন্তু আপনার প্রিয় ভাইটাকে যদি সঙ্গে পাইতাম তাহলে হয়তো আরো আমি বেশি এখানে মানুষ খুশি হতো। আমি লক্ষ্মীপুরে বন্যার সময় ছিলাম কিনা জনগণ তার সাক্ষী। আচ্ছা, আমি এখানে, আপনি আমার ইউনিয়নে, জি। আপনি আমার ইউনিয়নে কলার, আস্তে প্লিজ, ভাই। ভাইকে বলতে দাও, আপনি কথা ভাইকে বলতে দাও। শুনতে হবে, Please, শুনতে হবে, please, কথা let me শুনতে হবে। finish. ওনার কথাগুলো শুনতে হবে। এনিবাই হলো, এটাই হচ্ছে এটাই হলো এটাই হচ্ছে সৌন্দর্য, রাজনীতির please। সৌন্দর্য। জি। আমাদের তর্ক বিতর্ক ডিবেট এখানেই হচ্ছে, এখানে হবে। এনিবাই হচ্ছে কলার বেউরা দিয়ে Yes. উনি একদিকে গেছে, আমি এই পর্যন্ত পানি দিয়ে সাঁতরাই আরেকদিকে গেছি। সুতরাং এগুলো তো ছবি আছে। আচ্ছা। সুতরাং এটা তো তবে জনগণ উনি দেখছে। সামনে থাকবেন, উনি সামনে থাকবেন, এবং আমরা একসঙ্গে মিলে এই দেশে নির্বাচনটা হবে, হারজিত থাকবে, জি। প্রতিযোগিতা আছে। জি। আমার এলাকার জনগণ আপনারাই বাছাই করে নেবেন জি। কে আপনাদের জি। জনদরদি, কে আপনাদের পাশে ছিল, কে আপনাদের পাশে আছে, কে এটা আপনাদের পাশে জনগণ ঠিক থাকবে করবে। ইনশাআল্লাহ। হ্যাঁ, হারজিতের মধ্য দিয়েই একজন নির্বাচিত হবেন, জি, জি, ইসলামী আরেকজন আন্দোলনের তো প্রার্থী, জি। নির্বাচিত হবেন না, না, কিন্তু একসঙ্গে মিলে আমরা লক্ষ্মীপুরটাকে সুন্দর লক্ষ্মীপুর, হ্যাঁ, অবশ্যই। সচেতন লক্ষ্মীপুর, স্বনির্ভর লক্ষ্মীপুর, এবং কৃষি ভিত্তিক অর্থনীতি লক্ষ্মীপুরের সমৃদ্ধি আমরা গড়ে তুলবই। আচ্ছা, জনাব মোহাম্মদ ইব্রাহিম। আমার এনি চৌধুরী সাহেবকে আমি অত্যন্ত সম্মানের সাথে, অত্যন্ত আন্তরিকতার সাথে বলছি আমি, যে আসলে অনেক সময় অনেক কথা রাজনীতিকরা বলি ফেলা, খবর রাখে না, কি বলতে কি বলি ফেলা। তো যেমন আজ পর্যন্ত দেখেন, আমার আমির খালেদা জিয়ার অসুস্থ হওয়ার কারণে, দেশ নেত্রীর অসুস্থ হওয়ার কারণে তার জন্য মানে দোয়া করছেন, আমার নায়েবে আমিরও দোয়া করছেন। আমি আজ লক্ষ্মীপুর জেলা 18 বছর সভাপতি, কিন্তু চৌধুরী সাহেব আমি জানি না অনাকাঙ্ক্ষিত একটা কথা বলে ফেলাইছেন, যেটা তার পরিবার থেকেও এটা আমার কাছে বলছে যে এটা বলা ঠিক হয় নাই, যেটা আমার আমিরের বিরুদ্ধে উনি একটা যে আমি জেনে শুনেই বলেছি, হ্যাঁ, তো এই জিনিসটা- এই কারণে বলেছি। এই জাতীয় তার কথা আগের যদি দিন আমরা শুক্রবার বলি, ছিল, প্রত্যেক- সেই শুক্রবারে শেষ করি। না একটু শেয়ার করি নাহলে ভুলে যাব। তার আগের দিন শুক্রবার ছিল, সেই শুক্রবারে আপনাদের নেতার এবং আপনাদের নেতৃবৃন্দের নেতৃত্বে এই বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে একটা মিছিল বের করেছেন। ফ্যাসিস্ট যাবে যেই পথে, তারেক জিয়া যাবে সেই পথে, আপত্তিকর স্লোগান ছিল। তাহলে আপনাদের বিগত 17 বছরে ইসলামী আন্দোলনের ভূমিকা কি ছিল, হাত পাকার কি ভূমিকা ছিল, এটা আমরা লক্ষ্মীপুরের মানুষ জানি, এটা দেশের মানুষ জানে। সেই প্রতিবাদটুকু আমি করেছি। আজকে আপনারা আমাদের ঐক্যের কাতারে এসেছেন, আপনাদেরকে সাধুবাদ, ধন্যবাদ। একসঙ্গে মিলে নতুন লক্ষ্মীপুরটা করতে চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটু লক্ষ্মীপুরে ফিরতে চাই। না, আমার লক্ষ্মীপুরের কথা শুনলেন? আপনি উত্তর দেন। লক্ষ্মীপুরের আমি আপনার- যেই 100 শয্যার হাসপাতাল, লক্ষ্মীপুরের যে 100 শয্যার হাসপাতাল, আমার কথাটা শেষ সেখানে হয় নাই। আচ্ছা, আমরা মনে হয় এই না, টপিকটা না, এই টপিকটা ছোট্ট একটু আমি এক কথা বলি শেষ করবো। আচ্ছা। আমি এটুকু বলবো, প্রত্যেক নেতাকে লাইক করে,
সম্মান করে, ঠিক না? আপনি যদি আমার নেতার বিরুদ্ধে কথা বলেন, স্বাভাবিক আমার লাগবে। আপনার নেতার বিরুদ্ধে আমরা আগে বলি নাই, আগে আপনারা বলছেন। সুতরাং কে কি করছে না করছে জনগণ জানে। রাজপথের মধ্যে ইসলামী আন্দোলন, এমন কোন দল সর্বদা ইসলামী আন্দোলন ছিল যে 18 যে নির্বাচন হয়েছে 18 আপনারা করছেন, আমরা করছি। 18 আওয়ামী লীগের দালাল আমরা হই নাই। যদি এক লাখ আমরা কখনো হয় নাই আমরা আওয়ামী লীগের দালাল। তাদের বিরুদ্ধে সব সময় আমরা বলছি, সব সময় আমরা রাজপথে। আপনারা হাসিনাকে প্রোটেকশন দিয়েছেন, কোন প্রোটেকশন? হাসিনার বৈধতা দিয়েছেন নির্বাচন করে। এই ভুল তথ্য, এই ভুল তথ্য। 18 আমরা করেছেন। 18 আগের কথা বলছি। 18 6 জন আমরা 18 আগের কথা বলছি। আমরা প্রত্যাহার করছি, আমরা কিন্তু সংসদ পুরো পিরিয়ড চালাইছি। সুতরাং এমন কথা বলা যাবে না। এবং এটা ধ্রুব সত্য। না, আমি আপনারা বলা যাবে না। হাসিনার সঙ্গে বৈঠক করেছেন, মিটিং করেছেন, নির্বাচনে গিয়েছেন, অংশগ্রহণ করেছেন। মিথ্যা কথা, এটা কিছু পরবর্তীতে ভুল বুঝে হয়তোবা না। দেশের মানুষের পক্ষে ইসলামী আপনার অবস্থান নিয়েছেন বলে আমি বিশ্বাস কখনো করি। কারো বাহন হইতে চায় নাই। জি। বিগত জীবনে কখনো কারো সিঁড়ি হইতে চায় নাই। জি, সুতরাং আমরা একটু আসতে চাই। প্রত্যেক থেকে বিএনপি থেকে আমাদের কাছে অফার আসছে, আচ্ছা। আওয়ামী লীগ থেকে অফার আসে, স্বাভাবিক। অনেক ধন্যবাদ। কিন্তু আমরা ওই অফার ধরে নাই, আমরা আল্লাহকে ভয় করি। লক্ষ্মীপুরের আমরা রাজনীতি স্থানীয়- করি ইসলামের জন্য। আচ্ছা। নামাজ যেরকম ইবাদত, আমাদের জি, জি, রাজনীতিটা জি। ইবাদত। আমরা শুনবো, আবার আসবো। আমরা নিশ্চয় সেটা এখানে মওদুদি আসার ইসলাম আগে- না। নো, আমরা মদিনার ইসলামেই তো বিশ্বাসী। জি, মদুদিন না, আমরা সবাই আচ্ছা। মদিনার ইসলাম মদুদি চাই, একটা সবাই মদিনার আচ্ছা, ইসলাম। মওদুদি এখানে- কখনো লিডার হইল ইসলাম একটাই, এটা ইসলামকে মদিনা একটাই। মেনে নিয়ে এবং নবীজিদেরকে সম্পর্কে উনি কেন্দ্রের আলোচনা আমরা- অতথ্য কথা, অসত্য আমরা কথা বলেছেন লক্ষ্মীপুর থেকে বের এবং হতে- নবীদেরকে গুনাহগার পর্যন্ত বলেছিলেন এবং নবীদেরকে নিয়ে কটাক্ষ করেছেন, বিদ্রুপ করেছেন। আচ্ছা। সেই মওদুদি ইসলামের কথা কখনোই আমাদের মানুষ এই এলাকায় গ্রহণ করে না, এই দেশে গ্রহণ করে না। আচ্ছা। না, আচ্ছা, এইভাবে আমরা একটু এইভাবে না, স্থানীয়- প্লিজ, স্থানীয়। আমি বলি না, না, প্লিজ, একটু না, বলতে হবে। এই আলোচনা না, না, করলে এনি ভাই- লক্ষ্মীপুরের মানুষের- এনি ভাই যদি এখানে মওদুদির ইসলাম নিয়ে আসে, তাহলে ডিবেট তো অনেক লম্বা হবে। না, এই ডিবেট উনি কেন এটা বলবেন? এই ডিবেট এখানে মওদুদির ইসলাম আর মদিনার ইসলাম নিয়ে, ইসলাম একটাই। এই ডিবেট যারা ইসলামকে বরং 1941 সালে ট্যাবলেট জামাত বলে, ইসলাম যখন তারাই ধর্ম প্রতিষ্ঠা হয়, বানাবো আমরা মনে করি। আমরা মওদুদি মনে করি ইসলামই উচিত। ছিল সেই নেতা। এই জন্য এটা উচিত। এবং মওদুদি ইসলামের ইসলাম না, নেতৃত্বের মওদুদি মাধ্যমেই হচ্ছে জামাত ইসলামের প্রতিষ্ঠা। মওদুদির ইসলাম আপনি আনতেছেন মওদুদি কেন ভাই? আল্লাহ না, মওদুদি আপনি তো বলতেছেন না, না, একদিকে মওদুদি আমরা জামাত এখানে ইসলামের থাকবো, প্রতিষ্ঠাতা। আর একদিকে আচ্ছা। যত জটিল পয়েন্ট 1941 এনিভাই সাল। উঠাচ্ছেন কিন্তু। আচ্ছা। এটা প্রমাণিত। এটা তো হইল না ভাই। আচ্ছা, আমি- এটা তো আমরা দেখতে তাদেরকে চাই নিয়ে তো না। আমরা- আপনার বললেন যে করেছি, এখান নিয়ে করেছি। থাকতে চাই। যখন কেমনে ছিল? আর জটিল করেছি। পয়েন্টগুলো আপনি উঠাচ্ছেন। না 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 আমরা তো- বাংলাদেশের আমরা তো- প্রেক্ষাপটে আমরা তো নির্বাচন বাংলাদেশের করে সমঝোতা আসছি। আপনার অরিজিন আমরা তাদের কোনো- আপনার অরিজিনকে আমি ধরিয়ে দিব আমরা- না, এবং আচ্ছা, ভুল এখানে- স্বীকার করে এখানে আমরা- মওদুদি আপনি ইসলাম আর প্রকৃত মদিনার ইসলামের পক্ষে এটা আসবেন। ভাই, এটার জন্য আমরা আপনাদেরকে এটা তো এখানে সম্মান question বলতে ছিল পারি। না। রাখি দেন। আরে ভাই, এটা তো আমরা- debate আমরা- আর আমরা- একটু সময় দিতে হবে। আর এই আমরা লক্ষ্মীপুর- না না প্লিজ, এখানে দুইজন মন্ত্রী ছিল, আমাদের দুইজন মন্ত্রী তো এক পয়সা দুর্নীতি এটা করে নাই। শুনতে হবে, আপনি- এটা তো প্রমাণিত সত্য। লক্ষ্মীপুর নিয়ে আমরা কোনো কথা বলতে পারছি না। এই লক্ষ্মীপুর নিয়ে আমরা বলেন। লক্ষ্মীপুর নিয়ে 10টা মিনিট অ্যাটলিস্ট এইখানকার মানুষ, এখানকার ভোটার, এখানকার স্বার্থ দেখতে হবে আপনাদের। আপনাদের অ্যাটলিস্ট এই আলোচনা বহু হয় কেন্দ্রে, ঝগড়াঝাটি হয়, এটা মানুষ মজা পায়, কিন্তু এইটা লক্ষ্মীপুরের স্বার্থ, এখানে স্বার্থ সংশ্লিষ্ট না। আমরা এই সেটাই বিষয়টা। চাচ্ছিলাম। আমরা একটু আসতে চাই লক্ষ্মীপুরের হাসপাতালটা আমরা যখন ভিজিট করলাম, দেখলাম 100 শয্যার হাসপাতাল শুধু নামে, কাজে কর্মে 50 শয্যার যেই লোকবল, 50 শয্যার যে ইকুইপমেন্ট, তার বাইরে কোনো কিছু ঘটে নাই। লক্ষ্মীপুরের এখানকার সাধারণ মানুষ, আমরা জেলা শহরে ঘুরলাম, এখানে সরকারি হাসপাতালের যে চেহারা, ক্লিনিকগুলোর যে চেহারা, আকাশ পাতাল পার্থক্য। এখানে দেখে মনে হয়েছে যে এখানকার গরিব মানুষ নাই, এখানকার মনে হচ্ছে সব পয়সাওয়ালা মানুষ। অ্যানি ভাই কি একটু যুক্ত করবেন? অবশ্যই আমাদের এই এলাকায় হাসপাতাল সহ অনেক জনস্বার্থ জড়িত কর্মকাণ্ড বিগত 17 বছর আমরা এখান থেকে বিমুখ ছিলাম, বঞ্চিত ছিলাম। আমাদের প্রেস ক্লাবের সভাপতি বলেছেন কি কারণে আমরা বঞ্চিত ছিলাম। লক্ষ্মীপুরকে সে ফ্যাসিস্ট কখনো এখানে উন্নয়নের বাগ দেয় নাই, এখানে লুটপাট হয়েছে। আজকে এই 50 বেড, 100 বেড তথা 250 বেড নামকরণ করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে এখনো 50 বেডের সুবিধাই রয়েছে, 100 বেডের সুবিধা হয় নাই। 250 বেড থাকুক দূরের কথা। 17 বছর কেউই আমরা দায়িত্বে ছিলাম না। আগেই বলেছি সবাই নির্যাতিত। এখানে যারা আছেন হয়তোবা পক্ষে বিপক্ষে কথা বলছি, এটা নির্বাচনী একটা আমাদের সৌজন্যতার মধ্য দিয়ে আমাদের কথাগুলো নিয়ে আসতে হবে। আপনাকে ধন্যবাদ
যে আপনি আমাদেরকে স্মরণ করে দিয়েছেন লক্ষ্মীপুর প্রাসঙ্গিক কথাগুলো বললে আমার এলাকার মানুষই উপকৃত হবে। আমি বিএনপির যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারের মধ্যে প্রায়োরিটি থাকবে লক্ষ্মীপুর সদর হাসপাতাল, একমাত্র যে হাসপাতালে 50 বেড থেকে শুধু 100 নয়, 250 বেড প্লাস আমরা এই লক্ষ্মীপুর জেলায় একটা মেডিকেল কলেজ স্থাপন করব, একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করব এবং একটা অ্যাগ্রো বেসড ইকোনমিক্যাল জোন আমরা গঠন করে লক্ষ্মীপুরকে স্বনির্ভর লক্ষ্মীপুর গড়ে তোলার জন্য আমরা মানুষের কাছে ইতিমধ্যে কমিটমেন্ট তুলে ধরেছি। ধন্যবাদ। আচ্ছা, একটু বলবেন যে এখানে 4 লেনের একটা সড়ক হবার কথা, এই যে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর সড়ক 4 লেনে উন্নীত করবার কথা, এবং সেটা প্রায় আমরা মনে হয় অর্ধযুগ পার হয়ে গেছে। সেই আওয়ামী লীগের সময় থেকে আমরা শুনছিলাম এটা, যে একজন বলছিলেন যে এটা আসলে বঞ্চনার একটা জেলা। সেই মানে এই 4 লেনের সড়কের কোনো অগ্রগতি এখন পর্যন্ত আছে বলে আমরা জানি না, এবং অভিযোগ আছে যে টেন্ডার ভাগ বাটোয়ারা নিয়ে সমঝোতা না হওয়ায় এখন প্রকল্পটা আটকে আছে জি। বলা হচ্ছে। একটু বলবেন আপনার জি, অবজারভেশন। ধন্যবাদ। আমরা গোটা লক্ষ্মীপুরটাকে আসলে 5টা আমার 05 ভিশনে আমরা সাজিয়েছি। আমাদের জিরো কারাপশন, জিরো কার্বন, জিরো ক্রাইম, জিরো ক্রাইসিস এবং জিরো কন্টামিনেশন। আপনি প্রথম যেটা বলেছেন সেটি হচ্ছে যে আমরা লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনের পরে আমি যখন একজন রুগী দেখতে গেলাম হসপিটালে, তখন আমি দেখলাম পাশে একটি ভবন দাঁড়িয়ে আছে, কিন্তু চালু হচ্ছে না কেন জিজ্ঞাসা করার পরে বলল যে কাজ করে সে পালিয়ে গেছে। পরবর্তীতে আমি সেখানে গিয়ে এখানে অফিসে গেলাম, সেই অফিসে গিয়ে বললাম যে এই হসপিটাল ভবনটা করার জন্য কি করা যায়। তখন তিনি বললেন যে এখানে 17 কোটি টাকা সম্ভবত লাগবে। আমি সাথে সাথে ঢাকা সচিবালয়ে ফোন দিয়ে এখান থেকে এই 17 কোটি টাকার একটা প্রপোজাল এখানে নিয়ে মন্ত্রণালয় জমা দিয়েছি, এবং এটি তদবির করে ইতিমধ্যে এটা একনেকে পাশ হয়েছে এবং এই কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে 4 লেন রাস্তার ব্যাপারে আমি সংবাদ সম্মেলন করলাম। এখানে কেন আটকা পড়েছে আমি মন্ত্রণালয় গেলাম, যাই বললাম যে ভাই আমার এই রাস্তাটা হয় না কেন, বলছে টাকা বরাদ্দ 3 টাইমস টেন্ডার হয়েছে, বাট একটা অদৃশ্য শক্তির কারণে হয় না। আমি বলছি অদৃশ্য শক্তি তো আওয়ামী লীগের সময় ছিল, এখন কোন শক্তি? তখন তারা বললেন যে এটা আমরা এখানে লোকবল আরো অনেক কথা বললেন, তার ব্যাপারে আমরা টেন্ডার করার ব্যাপারে ওনারা বলছেন যে না আমরা এটার ব্যাপারে উদ্যোগ নিচ্ছি। এখানে অনেকগুলো কজ ওনারা আমাদের সামনে দাঁড় করিয়েছেন যেগুলো তারা রিয়েল বলে তুলে ধরেছেন। আমরা এই ব্যাপারে 4 লেন রাস্তা, লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুরে আমরা রেল লাইন যুক্ত করার ব্যাপারে সংবাদ সম্মেলন ইতিমধ্যে করেছি এবং মন্ত্রণালয়ে আমি গিয়েছি, এবং লক্ষ্মীপুরে আমরা একটা ইকোনমিক জোন নৌবন্দর আমরা স্থাপনের ব্যাপারে আমি কথা বলেছি। এই ব্যাপারে আমরা উদ্যোগ নেব। লক্ষ্মীপুরের প্রতিটা ইউনিয়নকে আমাদের হেলথ সেন্টারের আওতায় নিয়ে আসার জন্য, জনগণের জন্য হেলথ কার্ড, এবং আমরা যে সুযোগ সুবিধাগুলো আছে এখন হেলথ কমিউনিটি যেটি আছে এটা কার্যকর না, এগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি আমাদের নারী এবং শিশুদের জন্য আলাদা একটা প্যাকেজ প্রোগ্রাম হেলথের জন্য আমরা নিচ্ছি, সেগুলো আমাদের এই 05 ভিশনের মধ্যে আমরা যুক্ত করেছি। ধন্যবাদ। হেলাল ভাই, এখানকার মেইন যে সমস্যা, আমরা এই যে 4 লেনের কথা শুনলাম, আমরা হসপিটালের কথা শুনলাম, আমরা এখানকার বিভিন্ন রকমের অব্যবস্থাপনার কথা জানি, একটু যদি যুক্ত করেন যে কোন কোন জায়গায় প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে একসাথে কাজ করা উচিত। উন্নয়নের জন্য সকলের ঐক্যমতের প্রয়োজন আছে। যে কোনো উন্নয়ন করতে হলে সকলের ঐক্যমত প্রয়োজন। এজন্য মানে আমরা যেমন রেজাউল ভাই যে কথাগুলো বলছেন, জনাব এনিস চৌধুরী সাহেব যে কথাগুলো বলছেন, ওনারা কিন্তু সমস্যাগুলোর কথা বলছেন, এটা ওনারা বলে আসছেন এবং সমস্যা সমাধানের কথা বলছেন। এখানে আমাদের সবচেয়ে আগে চিন্তা করতে হবে যে আমাদের চিহ্নিত করতে হবে যে মূল সমস্যা আমাদের লক্ষ্যপুরে কি, প্রধান সমস্যাটা কি, এটা চিহ্নিত করতে হবে। এটা আমার কাছে মনে হচ্ছে যে এই প্রধান সমস্যা হলো সন্ত্রাস, চাঁদাবাজ। এটাকে লক্ষ্মীপুরে এখনো চাঁদাবাজি হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চিহ্নিত, এটা সবার কাছে চিহ্নিত, কিন্তু লক্ষ্মীপুরে এমন কিছু ঘটনা ঘটছে যে এই ব্যক্তিকে বারবার আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট উপাধি দিয়া থানায় ঢুকাইয়া টাকার বিনিময়ে আবার এটা ছাড়া হয়েছে। আমি বলবো যে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, এই 3টা নিয়ন্ত্রণ করা গেলেই উন্নয়ন করা সম্ভব হবে। এই 3টা নিয়ন্ত্রণ না করা গেলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আচ্ছা, অনেক আমি একটু জাস্ট শেয়ার করি। সদর হাসপাতাল বলেন আর 4 লেন বলেন আর বড় কোনো প্রজেক্ট বলেন, একটা নির্বাচিত সরকার ছাড়া এই মুহূর্তে এই সরকার দিচ্ছে না এবং দেবে বলে আর কোনো সময় আছে এটা আমি মনে করি না।
তাহলে এই জন্য বলছি এটা আমাদেরকে নির্বাচনের মাধ্যমে আদায় করে নিতে হবে। আমি যে একটা প্রকল্প ইতিমধ্যে বলার চেষ্টা করেছি, এগ্রিকালচারাল ইকোনমিক জোন, এটা একটা স্বপ্ন নিয়ে আমি একটা প্যাকেজ প্রোগ্রামে এগিয়েছি এবং এটার সঙ্গে রিলেটেড আপনার যোগাযোগ ব্যবস্থা বলেন, মেডিকেল কলেজ বা সদর হাসপাতাল বলেন, 4 লেন বলেন এবং কলকারখানা গড়ে ওঠা বলেন, পাইকারি মার্কেট বলেন এবং কৃষিভিত্তিক অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি বলেন, সবকিছুই জড়িত। যদি সেটা করতে হয় তার আগে নির্বাচিত সরকার প্রয়োজন। 5 তারিখে হাসিনা পালিয়ে গেল, 7, 8, 9 এইভাবে যে দিনগুলা শুরু হলো, এর মধ্যে কয়টা ব্যাংক দখল হয়েছে, কয়টা ইন্স্যুরেন্স দখল হয়েছে, কয়টা ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল হয়েছে? কেন দখল হবে? কেন বালু মহল আবার কাউন্টার দখল হবে? কেন সিএনজি স্টেশন দখল হবে? এটা হলো রাজনৈতিক সিদ্ধান্তহীনতার কারণে। সকল রাজনৈতিক দল যদি ঐক্যমতে পৌঁছে আমার এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি যে পরামর্শটা দিয়েছিলাম, এখনো টেলিভিশনে আছে, এখনো অনেক জায়গায় লিখিত আছে, এই পরামর্শটা যদি গ্রহণ করত তাহলে অবশ্যই আমাদের কাউকে দখলবাজ বলে আজকে নিজেদের মধ্যে বিভ্রান্তি, আজকে চাঁদাবাজ বলে নিজেদের মধ্যে বৈরিতা, এই কথা বলার সুযোগ থাকতো না। আচ্ছা। এটাতে হচ্ছে কি, পরিবেশ নষ্ট হচ্ছে, আচ্ছা। পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এই জন্য সবার আগে বাংলাদেশ, জি এই জন্য নির্বাচনটা হলো প্রায়োরিটি। জি নির্বাচন ছাড়া কোনোভাবেই সম্ভব না এখান থেকে উদ্ধার হওয়া। জি। এখান থেকে উদ্ধার হতে হলে হয়তো কেউ সরকারি দলে থাকবেন, কেউ বিরোধী দলে থাকবেন, কেউ আপার হাউসে থাকবেন, কেউ লোয়ার হাউসে থাকবেন। ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য সুদৃঢ় ঐক্যের উপর আমরা চলতে চাই। আচ্ছা, ইসলামী আন্দোলনের প্রার্থী আপনাকে আমরা একদম শেষের দিকে অনুষ্ঠান যদি একটু যুক্ত করেন যে আপনারা আসলে কিভাবে আপনার প্রতিশ্রুতিগুলো কি মোটা দাগে এখানে যে কথাগুলো উঠে আসছে, সবচেয়ে মুদ্রা কথা হইলো এদেশে দুর্নীতি। আমরা যত রকমের বাজেট করেন, যত রকমের কিচ্ছু কামের দুর্নীতি যতক্ষণ পর্যন্ত রোখাইতে না পারবো কখনো এই দেশকে উন্নত করা যাবে না। এই দুর্নীতির মূল উৎপাদন আমাদের করতে হবে। আমরা কোটি কোটি টাকা দিবে লাগবে। আগে সরকার দিত 70 টাকা, মানে ঢাকাতে থাকি যে খরচ যেখানে করতে 10 টাকা আসতো, পরিকল্পনা মন্ত্রীর 2200। কেমনে করবো? তারা তো নিজেরাই মানে পেট ভরে নাই। এই জন্য ইসলাম এমন একটা ধর্ম যাদের ভিতরে, আমাদের ভিতরে যদি আল্লাহ আল্লাহ সালে বহে হয়, ইনশাল্লাহ এই দেশ সোনার দেশ হবে। আর একটা কথা বলি না, মালয়েশিয়াকে লিসেন সমালোচনা করেন, মালয়েশিয়াকে জিজ্ঞাসা করছিল আমরা এত উন্নত হইলেন কেমনে? আমাদের আশেপাশে ভারত নাই, ইন্ডিয়া নাই। এই কথা ঠিক নেই? মানে বলছে আমাদের আশেপাশে ইন্ডিয়া নাই, এই জন্য আমরা ডেভেলপমেন্ট। আজ এই স্বাধীনতার 53-54 বছর আমরা পিন্ডি থেকে মুক্ত হইয়া দিল্লির গোলামি করতেছি। এই গোলামি চিন্তি থেকে যুব সমাজকে বলবো, প্লিজ আমরা চলে যাবো, আমরা থাকবো না। এই গোলামির কবল থেকে আমাদের আগে মুক্ত হইতে হবে। অবশ্যই অবশ্যই। এরা কখনো আমাদের ভালো চায় না। আমি একজন সেনাবাহিনীর অফিসার হিসেবে কর্মকর্তাই বলছি, এরা বাংলাদেশের ভালো হোক এটা কখনো চায় নাই। সুতরাং এদের কাছ থেকে কাট আপ, এবং এদেরকে যারা সাপোর্ট দিবে তাদেরকে আমরা না বলবো। জি জনাব রেজাউল করিম, আমরা শেষের দিকে যদি আপনার প্রতিশ্রুতি মোটা দাগে আপনার কি প্ল্যান আসলে? না, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আমাদের এটা একটা আসলেই এই লক্ষ্মীপুর গোটা বাংলাদেশের মধ্যে আপনারা জেনে থাকবেন যে 3টা জেলা সবচেয়ে অবহেলিত, তার মধ্যে লক্ষ্মীপুর এখন একটা। কিন্তু এই জন্যেই আমাদের এনিভাই যেটা বলেছেন, আমাদের আসলে কাদা ছড়াছড়ির রাজনীতি বন্ধ হয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমরা যদি কাজ করতে পারি তাহলে আসলে এটা সম্ভব। কিন্তু আমরা একদিকে বলি কাদা ছড়াছড়ি করবো না, আরেকদিকে কাদা ছড়াছড়ি শব্দটা বলে দিই, তাহলে এটা হয় দুঃখজনক। যেমন মনে করেন বিগত দিনে আমাদের চাঁদাবাজির ব্যাপারে আমাদের 0 টলারেন্স। এখন চাঁদাবাজি বললে কেউ যদি তার দলের দিকে নিয়ে যায়, এটা হবে দুঃখজনক। দ্বিতীয় হচ্ছে দুর্নীতির ব্যাপারে আমরা 0 টলারেন্স। কেউ যদি দুর্নীতি বললে কোনো দলে টানে, তাহলে এটা হবে দুঃখজনক। আমরা মনে করি এটি থেকে জাতির অভিশাপ, এটি থেকে মুক্ত হওয়া উচিত। আর আমি আজকে এই লাইভের সামনে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, জামাত ইসলামী, ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ, আমাদের কোনো লোক যদি চাঁদাবাজি করে তাহলে তাদেরকে ধরে জেলখানায় নিয়ে যাব, কারণ আমরা এটা করি না। এখন এই জন্যে চাঁদাবাজির ব্যাপারে আমাদের বক্তব্যটা খুবই পরিষ্কার থাকতে হবে। সেকেন্ড হচ্ছে লক্ষ্মীপুরকে আসলে যদি সাজাতে হয় তাহলে
আমরা যে পরিকল্পনাগুলোর কথা এনিওয়ে যেটা বলেছেন অ্যাগ্রো বেস এরিয়া, আমরা মনে করি আমাদের কৃষকদেরকে প্রণোদনা দেওয়া উচিত, এবং আমরা যদি কৃষকদেরকে সেই প্রণোদনা দেই, কৃষকদেরকে সেই যদি সাপোর্টগুলো দিতে পারি, মেশিনারিজ দিতে পারি, সার বীজ দিতে পারি, তাহলে এই লক্ষ্মীপুরকে আসলে সাজানো সম্ভব। কারণ আমি একটা ইনফরমেশন দিই, প্লিজ প্লিজ, লক্ষ্মীপুর গোটা ভাই, কি বলো বাংলাদেশের শুনো। মধ্যে না, গোটা বিশ্বের মধ্যে এই জনপদের সবচেয়ে ক্রিম, একবারে আমেরিকার নাসা থেকে শুরু করে সর্বত্র আমাদের যুবক তরুণেরা এখানে কিন্তু মেধাবীরা বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউশন করে যাচ্ছে। সুতরাং আমরা বিলিভ করি যে তাদেরকে অ্যাকোমোডেট করে ইতিমধ্যে আমরা একটা কমিটি করেছি, একটা গবেষণা সেল করেছি যে লক্ষ্মীপুরকে রিয়েলাইজ করবার জন্য। দেখুন, লক্ষ্মীপুরে কিন্তু নারিকেল, সুপারি, ইলিশ মাছ এবং সোয়াবিন, এই তিনটাকে আন্তর্জাতিক পর্যায়ে যদি রপ্তানি করা হয়, এই লক্ষ্মীপুর বিশ্বের মধ্যে 1 নম্বর জেলা হবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আগে বলেছি যে এনিওয়ে আমার সিনিয়র, ওনার অভিজ্ঞতা সম্পন্ন, যদি জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে এনিওয়েকে আমি অভিভাবক বানাবো, আর যদি এনিওয়ে নির্বাচিত হয় আমি আপনাদের সাক্ষী রেখে বলে গেলাম ওনার কর্মী হিসাবে, সহযোগী হিসাবে। হাততালি দাও সবাই। কিন্তু ধন্যবাদ, ধন্যবাদ। কিন্তু কথা দিয়ে আমাদের ওই যে বললো না, কথা রাখলো না, কথা দিয়ে কথা রাখতে হবে। আমি এনিওয়েকে যে রিকোয়েস্ট করেছিলাম, এনিওয়ে এই রিকোয়েস্টটা আজকে রাখেন নাই কিছুটা, আমি এটাতে যেতে চাই না। আমি বরং মনে করি আমরা আজকে এখানে যারা আসছেন, আমাদের নারী, পুরুষ, শ্রমিক সকলে মিলে এই লক্ষ্মীপুর বিগত দিনে ফ্যাসিবাদের কবলে আক্রান্ত হয়েছে, সন্ত্রাসের নগরী ছিল, উন্নত হয় নাই। এই লক্ষ্মীপুর যেই কারণে উন্নত হয় নাই সেটি হচ্ছে ভিশনারি লিডারশিপ, অনেস্ট লিডারশিপের অভাবের কারণে। সুতরাং আমরা আর রাজনৈতিক প্রতিযোগিতা থাকুক, আমাদের প্রতিযোগী থাকুক, কিন্তু দমনের রাজনীতিটা বন্ধ হোক, হত্যার রাজনীতিটা বন্ধ হোক, আচ্ছা, অনেক ধন্যবাদ। এবং পেশিবাদের সেই নতুন রাজনীতি যেন আরেকটা। আচ্ছা, এই যে আপনারা যে কমিটমেন্টটা করলেন, এটা কিন্তু এটা মিডিয়া এমন জায়গা, এটা কিন্তু মুছে যায় না, এটা থাকবে। সুতরাং নির্বাচন হবে এই বাংলাদেশে, এবং নির্বাচনের পরেও এই ক্লিপ থাকবে, তখন আপনারা একজন আরেকজনকে বলতে পারবেন এই যে দেখেন। এবার হেলাল ভাইয়ের কাছ থেকে একটু শুনি। ধন্যবাদ। আসলে অনেক আলোচনা হয়েছে, কিন্তু একটা বিষয় এখনো আলোচনা হয় না, সেটি হলো যে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণভোট সাকসেসফুল করার জন্য এই আসনে ওনারা প্রার্থী আছেন, এটা কিভাবে সহমর্মিতা, সহযোগিতা এবং অ্যালার্টনেস, প্রশাসনের বাইরে যে যে দায়িত্ব আছে। কারণ একটা জিনিস হলো, সব অফিস ফাড়া দিয়ে রাখা যাবে না, সব মানুষকে ফাড়া দিয়ে রাখা যাবে না। আপনার পাশে কে আছে আপনি এটা যাচাই বাছাই করবেন, সে কি ফ্যাসিস্ট না আপনার দলের কর্মী, এটা যাচাই বাছাই করতে হবে। কারণ সে আপনার দলের মধ্যে থাইকা আপনার গুলি করে দিল, সেই জিনিসটা আমাদেরকে প্রত্যেককে এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনটাকে সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য আমি 2 প্রার্থীর কাছে কমিটমেন্ট চাই, ওনারা এই ব্যাপারে বলো। একদম আমরা শেষ করব। অ্যানি ভাই, আপনার যদি ওভারঅল পরিকল্পনাটা বলেন, কিভাবে সাজাতে চান, কিভাবে দেখতে চান। আমার পরিকল্পনা আমি ইতিমধ্যে বলে ফেলেছি। আমি জাস্ট এটাই বলবো যে ফ্যাসিস্ট ভয়ঙ্কর, তাদের ভয়ঙ্কর রূপ আমার ছাত্র দলও দেখেছে, ছাত্র শিবিরও দেখেছে, বিএনপিও দেখেছে, জামাতও দেখেছে, ইসলামী আন্দোলনও দেখেছে, আমার লক্ষ্মীপুরের মানুষও দেখেছে, সারা বাংলাদেশের মানুষও দেখেছে। একসঙ্গে মিছিল করেন নাই, একসঙ্গে মিছিল করি নাই, তাহলে ঐক্যের জায়গাটা কি সুদৃঢ় রাখতে পারি? আমার বক্তব্য পরিষ্কার, খুব পরিষ্কার। আমাদের এই নির্বাচনটাকে আদায় করে নিতে হবে, আদায় করতে হলে পাহারা দিতে হবে। 17 বছর পাহারা দিয়েছি, আর যদি 2টা মাস পাহারা দিই খুব বেশি কি অসুবিধা হবে? নির্বাচনটা কি বাংলাদেশের জন্য প্রয়োজন নয়? লক্ষ্মীপুরের জন্য প্রয়োজন নয়? অবশ্যই। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের এই যে আইন শৃঙ্খলা, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের উন্নয়ন, সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য, স্বাভাবিক রাজনীতির জন্য এই নির্বাচনটা কত বড় জরুরি, এটাকে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। তাই প্রতিশ্রুতি অনেক দিয়েছি, প্রতিশ্রুতি অনেক দিতে পারি। যদি সুন্দর লক্ষ্মীপুর গড়ে তুলতে চাই, তাহলে আইন শৃঙ্খলা এখন থেকে ঠিক রাখতে হবে। আমি সরকারি যারা কর্মকর্তা রয়েছেন, নির্বাচন কমিশনে যারা রয়েছেন, নিরপেক্ষ ভূমিকায় থাকবেন,
কারোর থেকে আমরা এমন কোনো অসহযোগিতা পাবো না যেটার কারণে আমার নির্বাচন কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয়। নির্বাচনের টাইম বাড়ানো হয়েছে, আমার তরুণ ভোটাররা ভোট দিতে পারে নাই, ভোটার হয় নাই, তারা প্রতীক্ষা আছে যে তারা ভোটটা দিবে, তারা ভোটটা কিভাবে দিতে হয়, ব্যালটটা কিভাবে বাঁধতে হয়, এটাও আমরা দেখিয়েছি। এখন মেইন কথা হলো আমি সচেতন লক্ষ্মীপুর, সুন্দর লক্ষ্মীপুর, সচেতন মানে মাদক মুক্ত লক্ষ্মীপুর, আগে সচেতন করতে হবে। সুন্দর লক্ষ্মীপুর মানে উন্নয়নের লক্ষ্মীপুর, এবং স্বনির্ভর লক্ষ্মীপুর মানে লক্ষ্মীপুরকে নিয়ে আমি 50 বছরের একটা প্ল্যান থ্রো করেছি, ইতিমধ্যে সবাই জানেন। সেটা হলো অ্যাগ্রো বেসড ইকোনমিক্যাল জোন। লক্ষ্মীপুরে যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতে যান এটা চলবে না, স্পিনিং মিল করতে যান এটা চলবে না। লক্ষ্মীপুর আমরা কৃষির উপর শতকরা 90% মানুষ, 95% মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাই আমি বলবো নির্বাচনে হার জিত থাকবে, হার জিতের পর নির্বাচনের রেজাল্টটা যখন আসবে সবাই মিলে আমরা আলিঙ্গন করব, সবাই মিলে উদযাপন করব, সবাই মিলে ওই যে ওই ফ্যাসিবাদ তার ব্যাপারে এক এবং ঐক্যবদ্ধ থাকবো। কি ওয়াদা, কমিটমেন্ট, লক্ষ্মীপুরের প্রয়োজনে এক এবং ঐক্যবদ্ধ ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন, যারা অনেক সাংবাদিক আপনারা আপনার সঙ্গে এসেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আপাতত আমার বক্তব্য শেষ করলাম। যদি সময় থাকে তাহলে আবার দিবেন, না আচ্ছা, এখানে শেষ। উপসংহার টেনে দিয়েছেন। লক্ষ্মীপুরের মানুষ অনেক কথা এখানে চলে আসছে, লক্ষ্মীপুরের ইপিজেডের কথা আসছে, লক্ষ্মীপুরে ভালো ফেরিঘাট নাই সে কথা আসছে, ফেরিঘাট করবেন, নৌবন্দর করবেন, পাবলিক বিশ্ববিদ্যালয় করবেন, মেডিকেল কলেজ করবেন, বিনোদন কেন্দ্র করবেন। এই লক্ষ্মীপুর কৃষি বেসড অ্যাগ্রো ইকোনমি, সেই দিকে অনেক বেশি নজর। অ্যানি ভাইয়ের আপনাদের সবার পরিকল্পনা শুনলাম। এই লক্ষ্মীপুরকে আপনারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারেন পজিটিভ হিসেবে, সেটা আপনাদের উপরে। এই লক্ষ্মীপুরকে কার হাতে দিলে, কাকে ইমাম বানালে, কাকে এমপি বানালে এই লক্ষ্মীপুরকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে, এটা আপনাদের বুদ্ধি, আপনাদের জ্ঞান, আপনাদের অভিজ্ঞতা সবকিছু কাজে লাগাবেন। আজকে লক্ষ্মীপুর থেকে এখানে শেষ করছি, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ, 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 ধন্যবাদ।